যা ভালো লাগে তা সবসময় ভালো নয়, আর যা ভালো লাগে না তার মানেই যে সে ভালো নয় এমন না। যেখানে আপনার চারপাশে সবচেয়ে বেশি মানুষ, সেইখানে আপনি সবচেয়ে বেশি নিঃসঙ্গ। কেউ একজন আমাকে মাঝে মধ্যে বলে, আপনার ওই বইটা ভাই খুব ভালো লেখা হয়েছে। তার মানে মনে মনে যে এই বইটা ভালো লেখা হয়েছে, এই কথাটা আমি যে দোকান থেকে চাল কিনি সেই লোকটা কি মানে? ফলে এই দুই যে বিচ্ছিন্ন বিপরীত জগৎ, যেখানে ভালো লাগার বাজারে দাম নেই, আর বাজারে যার দাম আছে তার আসলে ভালো লাগার কোনো কারণ নেই। মার্কস বলে যাবেন যে কেন আসলে গোলাপের চাইতে কোনো একটা সমাজে ফ্ল্যাটের চাবি দামি হয়ে যায়। এই দুজনের পাশাপাশি থাকা খুব জরুরি। রবীন্দ্রনাথ বলবেন, ফুল বনের মধ্যে একটা গোলাপের দাম পৃথিবীর সমস্ত স্বর্ণ ভাণ্ডারের চাইতেও বেশি দামি। এই কথা রবীন্দ্রনাথ বলে যাবেন, এই কথা বলার দরকার। আপনি কাউকে ভালোবাসেন, সে আপনার প্রতি অবহেলা করলো, এটা কি ভালো? নাকি সে আপনাকে আঘাত দিল, এটা ভালো? কোনটা ভালো? এই এতক্ষণের মধ্যে আপনারা এত চালাক হয়ে গেছেন, এই কিছুক্ষণের মধ্যেই যে আঘাতটাকেই তারা এখন প্রাপ্য বলে গুনে নিচ্ছে। উপনিষদের মধ্যে যেমন করে বলে প্রেয় আর শ্রেয়। প্রেয় মানে আপনি যা চান, প্রার্থনা করেন, যা গাঁজাখোর গাঁজা চাইবে এটা তার প্রিয়, হেরোইন খেলে হেরোইন চাইবে এটা তার প্রিয়, এটাই সে প্রার্থনা করে। আহা, পেটুক ভাববে যে কেন গাছের মধ্যে মন্ডা মেঠাই ঝোলে না, এটা সে প্রার্থনা করবে। কিন্তু গাঁজাখোরের গাঁজা, হেরোইন খেলে হেরোইন, এগুলো প্রিয়, কিন্তু এগুলো কি ভালো? তার জন্য ভালো না। উপনিষদে বলছে প্রেয়র চাইতে শ্রেয় ভালো। যা আপনার শ্রেয়, যা আপনার জন্য ভালো, তা আপনার ভালো মনে নাও হতে পারে। রোগীর জন্য কি শ্রেয়? কি রোগীর জন্য ওষুধ শ্রেয়। ওষুধ খেতে ভালো লাগে। ধরেন একজন জ্বরের রোগী বা কোনো একটা রোগীর যেটা কুপথ্য, তার জন্য যেটা খেলে তার অসুখ আরও বাড়বে, অসুখের সময় দেখবেন যে ওটা খেতে ইচ্ছা হয় বেশি, হয় না? তার মানে প্রেয় আর শ্রেয় এক না। যা ভালো লাগে তা সবসময় ভালো নয়, আর যা ভালো লাগে না তার মানেই যে সে ভালো নয় এমন না। ফলে এই প্রিয় আর শ্রেয়র মধ্যে মানদণ্ডটা বজায় রাখেন কবিরা, বজায় রাখেন রবীন্দ্রনাথ। বজায় রাখতে গিয়ে তার মনে হয়, যাহা এই জগৎ জুড়ে সবাই কেন সবার ভাই হয় না? খুব চমৎকার ধারণা। কেন প্রেমের সামনে মহাসমুদ্রও কোনো বাধা নয়? কিন্তু যিনি প্রেমে পড়েছেন তিনি জানেন যে এটা কত বড় একটা ফাও কথা। কিন্তু তাই বলে কি কথাটা মিথ্যা? না, মিথ্যা নয়। রবীন্দ্রনাথ এই কথা বলে যাবেন কারণ কথাটা সত্যি। আবার মার্কস বলে যাবেন যে কেন আসলে গোলাপের চাইতে কোনো একটা সমাজে ফ্ল্যাটের চাবি দামি হয়ে যায়। এই দুজনের পাশাপাশি থাকা খুব জরুরি। রবীন্দ্রনাথ বলবেন, একটা ফুল বনের মধ্যে একটা গোলাপের দাম পৃথিবীর সমস্ত স্বর্ণ ভাণ্ডারের চাইতেও বেশি দামি। এই কথা রবীন্দ্রনাথ বলে যাবেন, এই কথা বলার দরকার। আবার অপরদিকে মার্কসকে দরকার এই কারণে, তিনি বলবেন যে কেন ওই গোলাপের চাইতে ফ্ল্যাটের চাবি কোন উপায়ে, কোন রহস্যে, কিভাবে একজন মানুষের কাছে, এক সমাজের একটা নির্দিষ্ট পর্যায়ে দামি বলে মনে হয় কেন? ফলে এই দুজনের দরকার আমাদের কাছাকাছি। ফলে বলতে পারেন রবীন্দ্রনাথ যে তোমার জ্ঞানী আমায় কঠিন তিরস্কারে। রবীন্দ্রনাথ বলবেন, ভালোবাসার কথা বলবেন, প্রেমের কথা বলবেন, বলবেন যে মানুষের কাছে আসলে মানুষের হৃদয়ের চাইতে বড় আর কিছু নেই। রবীন্দ্রনাথ সে মনে হবে যে রাজার ঐশ্বর্যের চাইতে, ধনীর প্রতাপের চাইতে কেউ একজন যাওয়ার আগে তার চোখের শেষ চাউনিটা এই 700-800 কোটি লোকের মধ্যে আমার দিকেই তাকিয়ে দিয়ে গেছে, শেষ চাউনিটা। রবীন্দ্রনাথের মনেই হবে রাজার ঐশ্বর্যের চাইতে, ধনীর প্রতাপের চাইতে আমাকে দিয়ে যাওয়া 800 কোটি লোকের মধ্যে কেবলমাত্র আমাকেই দিয়ে যাওয়া ওই চাউনিটার দাম অনেক অনেক বেশি। আবার মার্কসকে তখন বলতে হবে যে কেন ওইটার দাম, তুমি নিজেকে এত ধনী মনে করবার পরও। কেউ একজন আমাকে মাঝে মধ্যে বলে, আপনার ওই বইটা ভাই খুব ভালো লেখা হয়েছে। তার মানে মনে মনে যে এই বইটা ভালো লেখা হয়েছে, এই কথাটা আমি যে দোকান থেকে চাল কিনি সেই লোকটা কি মানে? অতদূর বাদ দিলাম যে বাড়িতে আমি ভাড়া থাকি,
ওই বাড়িওয়ালাকে যে স্বীকার করে যে আমি খুব ভালো একটা বই লিখেছি। এবং সে কোনোদিন আমাকে বললাম যে ভাই শুনলাম আপনি নাকি খুব ভালো বই লিখছেন, এই মাসের ভাড়া ভাই দিতে হবে না, কোনোদিন বললো না। ফলে এই দুই যে বিচ্ছিন্ন বিপরীত জগৎ, যেখানে ভালো লাগার বাজারে দাম নেই, আর বাজারে যার দাম আছে তার আসলে ভালো লাগার কোনো কারণ নেই। প্রিয় এবং শ্রেয়র এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে কে কাকে কখন মেনে নেবে? রবীন্দ্রনাথ বলছেন যে হ্যাঁ, তারপরেও এই ধনী লোকরা আমাকে বলবে যে আমার বন্ধুরা যখন শুনলো প্রথম যে আমি বই লিখি এবং সেগুলো বাজারে আছে, প্রথমেই তারা যে প্রশ্নটা করলো, বই লিখা কত পাইছস? প্রথম প্রশ্ন। যখন শুনলো যে বই লিখে টাকা পয়সা প্রকাশকের আমরা কিছুই দেয় না, একটু আশ্বস্ত হল। তার মানে সে যা কারো করে বেড়াচ্ছে ব্যবসাপাতি, কন্টেন্ট কন্ডাক্টার, এগুলো সে ভুল করছে না, হি ইজ অন দ্য রাইট পাথ। আমি বরং ভুল জায়গায় আছি, কারণ বই লিখছে, আমার কোনো টাকা পয়সা নাই, সে ঠিক পথে আশ্বস্ত হলো। তো রবীন্দ্রনাথ তাদেরকে স্মরণ করে বলেন যে তোমার জ্ঞানী আমায় কঠিন তিরস্কারে বলে, পথ দিয়ে তুই আসিস নিজে, ফিরে যায় ফেরার পন্থ বন্ধ করে, আপনি বাঁধো বাহুর ডোরে, তবু ওরা আমায় কেন ডাকে, মিথ্যে ডাকে বারে বারে, জানি নাই। ওই কিছু লোক আছে, ওরা রবীন্দ্রনাথ যাদেরকে বলছেন, যারা এই সমাজের জ্ঞানী বলে স্বীকৃত, যারা আপনাকে কি সব স্পিচ জানি বলে, মোটিভেশনাল স্পিচ দিয়ে প্রমাণ করে দেবে যে আপনার সফল হওয়া কতটা দরকার। এরকম একটা মোটিভেশনাল ইউটিউবের আমি পেজ দেখেছিলাম যে হাউ টু গেইন 1 মিলিয়ন ভিউ উইদিন এ উইক। তলায় দেখি যে 3 মাসের মধ্যে ওই সাইটটিতে 3 মাসের মধ্যে সব মিলে 277টা ভিউ হয়েছে। তো এরকম করে প্রচুর জ্ঞানী আছে যারা আপনাকে বুঝিয়ে দেবে কেমন করে আপনি সফল হবেন, ধনী হবেন। এগুলো বুঝিয়ে তারা নিজেরা ধনী হবে। যে একটা লোক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, যদি কেমন করে ধনী হতে চান কম সময়ের মধ্যে, এরকম 101টি পদ জানতে হলে 50 টাকা মানি অর্ডার করে এখনই আমাকে করেন, মানি অর্ডার পাঠান। তো 1 মাস পরে সে বললো যে আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের কাছ থেকে প্রায় 3500 লোক 50 টাকা করে মানি অর্ডার পাঠিয়েছে। আমি যে 101টা পথের কথা বলছিলাম, এটা হচ্ছে প্রথম পথ। তো এইরকম ধনী লোকরা আছেই। রবীন্দ্রনাথ তাদেরকে ডেকে বলছেন যে তোমার জ্ঞানী আমায় কঠিন তিরস্কারে বলে, পথ দিয়ে তুই আসিস নিজে, ফিরে যায়। এই যে আমি যে কথাগুলো বলছি, এগুলো পথ না, এগুলো বিপথ। এখান থেকে বের হয়ে গিয়ে যখন আপনি যাবেন, আমি এতক্ষণ ধরে যা বললাম, এই কথাগুলোর অস্তিত্ব কোথাও খুঁজে পাবেন না। তবু আমি নিশ্চিত কখনো কোনো একটা গভীর রাতের মধ্যে একা যখন ঘুম আসবে না, তখন মনে হতেও পারে এই যে সকাল হবে, আমি পা রাখবো কঠোর কুৎসিত পৃথিবীটার মধ্যে, যে পৃথিবীটাতে আমি কাউকে পরোয়া করি না, আমার কেউ পরোয়া করে না, যেখানে পৃথিবীতে আপনি সবচাইতে বেশি নিঃসঙ্গ যখন আপনি রাজপথের মধ্যে থাকেন। আপনার চারপাশে যত বেশি মানুষ এই সমাজে, যেখানে আপনার চারপাশে সবচেয়ে বেশি মানুষ, সেইখানে আপনি সবচেয়ে বেশি নিঃসঙ্গ। কাফেলা সাথ মগর সফর তানহা। তো এখন এই যে কথাগুলো রবীন্দ্রনাথ বলে গেলেন, সেখান থেকে বাস্তব মুক্তির কথা বলেন মার্কস চান এই ভাবনাগুলো যেন রবীন্দ্রনাথের মতো মানুষদেরকে ভবিষ্যৎ সমাজে লুকিয়ে রাখতে না হয়। কারণ মার্কস নিজেও কম বয়সে কবিতা লিখে গেছেন। মার্কসের একটা কবিতা জেনেকে উদ্দেশ্য করে লেখা, তার জীবনসঙ্গী, ভয়াবহ রকম ব্যাপার ছিল তার প্রেম। কেন চেয়ে আছো চূড়ার পানে, কেন এত মৃদু দীর্ঘশ্বাস। কার লেখা কবিতাটা পড়ছি? মার্কসের। যে এতক্ষণ এই লোকটা কঠোর কথাবার্তা বলে গেছে না, সেই লোকটার কবিতা। কেন চেয়ে আছো চূড়ার পানে, কেন এত দীর্ঘ মৃদু শ্বাস। সূর্য ডুবে দেখো রাঙা আকাশে, চূড়ায় রেখেছে চুম্বনের শেষ আশা। এই রূপ কি কখনো দেখনি তুমি, কেমন করে সূর্য ওঠে ধীরে ধীরে পূব আকাশে। মধ্যাহ্ন তাপে সে কেমন দীপ্ত হয়ে ওঠে,
অবশেষে সে কেমন করে নামে পশ্চিমের আকাশে। দেখেছো, নিশ্চয়ই দেখেছো তুমি সেই রক্তিম দীপ্তি। কেমন করে আমি দেখেছি তোমারও হৃদয়ে জ্বলে উঠেছে সেই রক্তিম আভা। তবু তোমার চোখে আমি দেখেছি এক তৃষ্ণা। বিদায় নেয়ার সময়ও সে তাকিয়ে থাকতো পশ্চিমের পাহাড়ি চূড়োর দিকে। আর তখন আমরা নিঃশব্দে মৃদু পায়ে হেঁটে হেঁটে ফিরতাম। আমাদের পায়ের শব্দ ধ্বনি তুলত পাহাড়ে পাহাড়ে প্রাচীরে। তোমার পাতলা গায়ে দেয়া শাল সেখানে খেলতো এলোমেলো হাওয়া। তোমার চোখে কি কথা ছিল তখন, সে কথা ভেবে ভেবে দ্বিধায় থরথর করে কাঁপতাম আমি। আর সূর্য তখন তারাদের জন্য ছেড়ে দিয়ে আকাশ নিত বিদায়। আর এখন আমি এই জন্যই চেয়ে থাকি পাহাড়ের চূড়োর পানে। এই জন্যই এখন একের পর এক দীর্ঘশ্বাস জমা নেয়, ভারী করে আমার মন। আমার দীর্ঘশ্বাসগুলো দুলে ওঠে, দুলে উঠে দেখো সন্ধ্যার আলোয়। আর তুমি তোমার বিদায় নেয়ার আগে চোখের রক্তিম আভা আমি দেখতে পাই সূর্য ডোবার আগে পশ্চিমের আকাশে। তার মানে ওই যে বলে গেলাম এই দুই দিক। মার্কস কবিতার অর্থ জানতেন, কিন্তু তিনি চাননি চিরকাল মানুষ নিজের আবেগকে, ভালোবাসাকে কখনো বুঝে উঠতে না পেরে চিরকাল কিছু তার দেখি আভা, কিছু তার কিছু পাই অনুমানে। কে সে মোর কে বা জানে, কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে। মাঝে মাঝে তার বারতা, আমার ভাষায় পায় কি কথা। ও সে আমায় জানি পাঠায় বাণী, গানের টানে লুকিয়ে তারে বারে বারে। কি করি? কান পেতে রই, আমি কান পেতে রই। ও আমার আপন হৃদয়ে গহন দ্বারে বারে বারে কান পেতে রই। মার্কস চেয়েছেন ওই কান পেতে যা শুনি তা কেন বুঝতে পারি না, তার অর্থ খোঁজার চেষ্টা করে গেছেন মার্কস। যা শুনতে পাই তার অর্থ কেন বুঝতে পারি না, কোথায় সে ভাষার জন্ম, আর কেনই বা এই জগতের মধ্যে জন্মে আমারই তৈরি করা ভাষা আমার কাছে অন্য জগতের বলে মনে হয়। এই দ্বন্দ্বটা মার্কসের কাছে সমাধান জরুরি বলে মনে হয়েছিল, এবং তিনি বলেছিলেন যে এই জীবনের মধ্যেই, এই জগতের মধ্যেই, এই দেখার মধ্যেই অদেখাগুলোর, না বোঝাগুলোর প্রশ্নের উত্তর আছে। এর সমাধান এই দেখার মধ্যে। এই আপনারা এখান থেকে উঠে গিয়ে যে জগতে পা দেবেন, সেই জগতের মধ্যেই এতক্ষণ আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর জন্ম। কিন্তু কেন এখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় পা রাখলেই এতক্ষণ ধরে আমরা ঘন্টা দুয়েক যে কথাগুলো বললাম সে কথাগুলো হারিয়ে যায় কেন? কেন এইখানে যে কথাগুলোকে এত পরিপূর্ণ অর্থপূর্ণ বলে মনে হচ্ছে, কেন রাস্তায় পা রাখলেই সে কথাগুলো অর্থ আমাদের কাছে হারিয়ে যায়? মার্কস চেয়েছেন এই দুইটার মধ্যে একটা সমন্বয়। কেন যা দেখি তাকে বুঝি না বলে মনে হয়, কেন যা বুঝি বলে মনে হয়, যা ভাবি বলে মনে হয় তা আরেকজনকে বোঝাতে পারি না? কেন আমাদের ভাষার মধ্যে আমাদের অধরা আর ধরা এক হতে পারে না? এ না হতে পারার কারণগুলো আমার বাস্তব জীবনে, আপনার বাস্তব জীবনে। ফলে এটা উত্তর আমাদের বাস্তব জীবনের মধ্যেই খুঁজে নিতে হবে। মার্কস কবিদের জন্য পরিপূরক। কবিরা থাকবেন আরও দীর্ঘ দীর্ঘ দিন থাকবেন, কিন্তু তাদের কবিতা যেন কোনো গোলক ধাঁধার মধ্যে ঘুরে না মরে। অর্থের যেন ব্যাপ্তি বাড়ে, অর্থ যেন আমাদের কাছেও একসময় অর্থপূর্ণ বলে মনে হয়। সেই জন্য এই বাস্তব জগৎটাকেই বদলানোর প্রস্তাবনা দিয়ে গিয়েছিলেন কার্ল মার্কস।
রবীন্দ্রনাথের জন্য, কবিদের জন্য ভবিষ্যৎ পৃথিবীকে উন্মুক্ত, আবরিত করবার পথ উন্মোচিত করার চেষ্টা করে গেছেন কার্ল মার্কস। ফলে এই দুজনের স্মরণ করে আজকের যে আয়োজন, সে আয়োজনে আপনারা এখানে সবাই এলেন। ওই মহাকালের ভেসে যাওয়া কাঠের খণ্ডগুলো কেমনি করে আজকে এতগুলো কাঠের টুকরো এক জায়গায় হয়ে গেল কে জানে, কিন্তু মন্দ কিছু বোধহয় হয়নি না এতগুলো কাঠের টুকরো এক জায়গায় হওয়ায়। তো এতক্ষণ কাঠের টুকরোগুলো এক জায়গায় রইল, এখন আবার কাঠের টুকরোগুলো ভেসে যাক কালের সমুদ্রে, আপনাদেরকে ভেসে যাওয়ার জন্য আবার মুক্ত করে দেওয়া হলো। ধন্যবাদ।